প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। লেকচার 3 তে আমরা এখন শিখব ঘনমাত্রা সংক্রান্ত ম্যাথ। আমরা লেকচার 2 তে শিখছি সমীকরণ ভিত্তিক গণনা। আশা করি তোমরা সবাই সেই টপিকটা বুঝতে পারছো। আর আমাদের যে DU3 ফেজ কোর্স আছে, সেই DU3 ফেজ কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ কেমিস্ট্রি এবং ম্যাথে তোমাদেরকে বস করে দেওয়া হবে। কেমিস্ট্রি টপিকটা আমি নিব এবং ম্যাথটা নিবে তোমাদের জোহা ভাইয়া। জোহা ভাইয়ের ভিডিও অলরেডি তোমরা দেখছো, সে কতটা ভালো ম্যাথ পড়ায়। আশা করি ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো কিছু সাপোর্ট পাবো আমাদের কাছ থেকে। তো কেমিস্ট্রির কোর্স ফি হচ্ছে 1020 টাকা আর ম্যাথের কোর্স ফি হচ্ছে 1020 টাকা। দুইটা আলাদা আলাদা, মানে তুমি যদি শুধু কেমিস্ট্রিতে করতে হো তাহলে 1020 টাকা, শুধু ম্যাথে করতে হলে 1020 টাকা। আর দুইটা যদি একত্রে করো তাহলে তোমার হচ্ছে 1630 টাকা। ডিটেইলস জানতে তুমি ডেসক্রিপশন বক্সে চলে যাও। ওকে, তো এখন আমরা ঘনমাত্রা সংক্রান্ত ম্যাথ করার আগে আমরা একটু শিখে নেব আর কি, একটু টুকটাক জিনিস জেনে নেব। ফর এক্সাম্পল, মনে করো যে তোমার গার্লফ্রেন্ডের বাসায় একদিন তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তোমার গার্লফ্রেন্ডের বাসা মানে কি? তোমার শ্বশুর বাড়ি। এখন তুমি তোমার শ্বশুর বাড়ির রাস্তা চেনো না। মনে করো যে মেয়ের সঙ্গে রিলেশন করো, সেই মেয়েকে তুমি খুব ভয় পাও, তার বাপকে তুমি খুব ভয় পাও, তাদের বাড়ির ঘরের সামনে জীবনে যাও নাই। এখন তার বাপ তোমাকে ডাকছে যে আসো আমাদের সঙ্গে একটু দেখা করে যাও, কথাবার্তা বলি, আমরা দেখি কি করা যায় তোমার বিয়ের সাথে নিয়ে। হ্যাঁ, এখন তুমি খুব খুশি মনে তার বাড়ি যাবা, কিন্তু তার বাড়ি যাওয়ার রাস্তা চেনো না। এখন তুমি কি করবা? তোমার কি করা দরকার? তুমি কি করবা? বাসা থেকে একটা রিক্সা নিয়ে কোথায় যাবা? বাস স্টপে যাবা। তাহলে তুমি বাসা থেকে একটা কি করছো? রিক্সা নিয়েছো। রিক্সা নিয়ে কোথায় গেছো? বাস স্টপে গেছো। এবার তোমার শ্বশুর বাড়ির এলাকার নাম মনে করো যে হচ্ছে গিয়া ওয়াসিপুর। এখন তুমি ওয়াসিপুরে যখন যাবা তখন হচ্ছে তোমাকে ওয়াসিপুরের বাস ধরতে হবে, তাই না? আচ্ছা, তাহলে তুমি কি করলো? ওয়াসিপুরের বাস ধরলো। সেই বাস তোমাকে মনে করো ঘুরাই ফিরে কোথায় নিয়ে গেলো? ওয়াসিপুর নিয়ে গেলো। ওয়াসিপুর তোমাকে তোমার শ্বশুর কি করলো? রিসিভ করলো। তাহলে তুমি কোন বাসে উঠলা? ওয়াসিপুরের বাসে উঠলা। ওয়াসিপুরের বাসে। তাহলে এখন দেখো, তোমাকে কিন্তু এই যে শ্বশুর বাড়ির এই যে আঁকানো বাঁকানো পেঁচানো যে রাস্তা, এই পেঁচানো রাস্তা শেখার দরকার নাই বা জানার দরকার নাই। তোমাকে জাস্ট জানতে হবে যে তোমার শ্বশুর বাড়ির এলাকা কোনটা, সেই এলাকাতে যাওয়ার জন্য তোমার বাস কোনটা। এইটুকু তুমি যদি জানো তাহলে তোমার আর কিছু জানতে হবে না। ওকে, তো এই জিনিসটাই আমরা এখন এখানে একটু অ্যাপ্লাই করবো এবং এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো মনে করো এই যে পার্সেন্টেজ দিলাম, অর্থাৎ আমরা কিন্তু ঘনমাত্রাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে মোলারিটিতে প্রকাশ করতে পারি, নরমালিটিতে প্রকাশ করতে পারি, পার্সেন্টেজ মানে শতকরাতে প্রকাশ করতে পারি, পিপিএম, পিপিবি, পিপিটি এটাতেও আমরা প্রকাশ করতে পারি। এছাড়া আরো আছে মোলালিটি, ফর্মালিটি, তারপর হচ্ছে গিয়ে তোমার গ্রাম পার লিটার। এগুলোতে আমরা কিন্তু ঘনমাত্রা প্রকাশ করতে পারি, যদিও সেগুলো আমাদের লাগে না। আমাদের শুধুমাত্র এই কয়েকটা জিনিসই দরকার। সো আমরা এই কয়েকটা জিনিসই জানার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখো এইটা হচ্ছে তোমার বাসা, এই যে পার্সেন্টেজ তোমার বাসা। এখন আর এই যে মোলারিটি, এই মোলারিটি হচ্ছে তোমার বাসার বাস স্টপ। তো তুমি কি করলা? তোমার শ্বশুর বাড়ি হচ্ছে এই নরমালিটি, এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। এখন তুমি তাহলে পার্সেন্টেজ থেকে নরমালিটিতে কিভাবে যাবা? দেখো, তুমি ফার্স্ট অফ অল কি করবা? তোমার বাসা থেকে একটা রিক্সা নিয়ে কোথায় গেছো? বাস স্টপে গেছো। এই তোমার বাসা থেকে বাস স্টপে যাবা কি নিয়ে? একটা রিক্সা নিয়ে। সেই রিক্সার নাম কি? S = 10x/m। এবার তুমি কি করলা? বাস স্টপে আসার পরে তোমার শ্বশুর বাড়ি এই যে ওয়াসিপুর গেছো কিসে? ওয়াসিপুরের বাসে গেছো না? ওয়াসিপুরের বাস। তাহলে ওয়াসিপুরের বাসটা কি? N = AC। এই বাস ধরলা, এই বাস ধরে সোজা তুমি তোমার শ্বশুর বাড়ি চলে গেলে। অর্থাৎ জিনিসটা কি ধরলে, তুমি পার্সেন্টেজ থেকে তোমাকে যদি নরমালিটি বের করতে বলা হয় তখন তুমি আগে কি বের করবা? মোলারিটি বের করবা। কোন সূত্র দিয়ে? S = 10x/m। দেন সেখান থেকে তুমি নরমালিটি বের করবা। কোন সূত্র দিয়ে? N = SE, এই সূত্র দ্বারা। ওকে, তো প্রত্যেকটা জিনিস ঠিক এভাবে। ধরো তোমাকে পার্সেন্টেজ থেকে তোমাকে পিপিএম বের করতে বলছে, তাহলে আগে তুমি কি বের করবা? মোলারিটি। দেন তুমি পিপিএম বের করবা কি? পিপিএম = SM 10³ দিয়ে। ধরো তোমাকে পার্সেন্টেজ থেকে পিপিবি বের করতে বলছে, তাহলে তুমি কি বের করবা? পার্সেন্টেজ থেকে মোলারিটি, মোলারিটি থেকে পিপিবি। পিপিবি বের করার সূত্র কি? SM 10⁶। ধরো তোমাকে পার্সেন্টেজ থেকে পিএইচ বের করতে বলছে, পার্সেন্টেজ থেকে পিএইচ। সাধারণত এই টাইপের প্রশ্ন থাকে না, বা এই টাইপের প্রশ্ন আসলে আমরা খুব ভেবা চেকে খেয়ে যাই। কি ব্যাপার, আমরা তো এগুলো শিখি নাই। পার্সেন্টেজ থেকে পিপিবি বের করা, পিএইচ বের করা তো শিখি নাই, এখন এই প্রশ্ন আসছে। ও মাই গড, আসলে চিন্তা করার কারণ নাই। কারণ দেখো, তুমি পার্সেন্টেজ থেকে কি বের করবা? মোলারিটি, মোলারিটি থেকে পিএইচ। কোন সূত্র? -log of ঘনমাত্রা। তোমাকে নরমালিটি থেকে পিএইচ বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? নরমালিটি থেকে মোলারিটিতে যাবা। কোন সূত্র? N = AC। সেখান থেকে কি বের করবা? S বের করবা। S বের করে তুমি মোলারিটি থেকে পিএইচ বের করবা। কোন সূত্র দ্বারা? -log of ঘনমাত্রা, এই সূত্র দ্বারা। খুবই সিম্পল জিনিস। আশা করি তোমরা সবাই এইটুকু বুঝতে পারছো এবং এইটুকু জিনিস খাতায় তুলে নাও।
আমি এখনো বুঝতেছি না, আমি এখন একটা ম্যাথে চলে যাবো, ঠিক আছে? আমি এখন একটা ম্যাথে চলে যাবো। তবে ম্যাথে চলে যাওয়ার আগে আমি বেশ কিছু সূত্র খাতায় একটু লিখবো, এই বোর্ডে লিখবো, সেই সূত্রগুলো একটু খাতায় লিখে রাখো। ফর এক্সাম্পল, ঘনমাত্রা মানে মোলারিটি বের করার সূত্র হচ্ছে তোমার S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু ভি। ভিটা এখানে অবশ্যই মিলিলিটার এককে। আশা করি এটুকু সবাই জানো, ঠিক আছে? এটা সবাই জানো। এটাকে অন্যভাবে লেখা যায় N বাই 1000, N ইন্টু 1000 বাই ভি, এভাবেও লেখা যায়। এবার তোমার নরমালিটি সূত্রটা দেখো, N ইকুয়াল টু W বাই বড় হাতের E ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি। ওকে, তো এই ই দ্বারা বোঝাচ্ছে, এখানে এই ই দ্বারা বোঝাচ্ছে তুল্য ভর। আমি একটু পরে এগুলো নিয়ে আলোচনা করবো। ই দ্বারা কি বোঝাচ্ছে? তুল্য ভর। এরপর 3 নম্বরে দেখো পার্সেন্টেজ বের করার সময় S ইকুয়াল টু 10x বাই m, এটা হচ্ছে শতকরা প্রকাশের সময়, শতকরা প্রকাশ। ওকে, এরপর 4 নম্বর সূত্রটা লিখে রাখো। 4 নম্বর সূত্র যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ppm সমান সমান sm 10 কিউব। এখন ধরো তোমার এখানে ppm এর জায়গায় যদি ppb বলে তাহলে sm 10 টু দি পাওয়ার 6 হবে, আর তার জায়গায় যদি ppt বলে, ppt মানেটা কি? ppt মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। এই কথা যদি বলে তখন 10 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। ওকে, আশা করি এই 4টা সূত্র তোমরা সবাই খাতায় লিখে ফেলছো। এখন আমরা ম্যাথ করব। আমরা এখন কি করব? ম্যাথ করব। ম্যাথের দিকে আগাই। হ্যাঁ, আমি এটা একটু মুছলাম, কিছু করার নেই, বোর্ড ছোট, বাধ্য হয়ে মুছা লাগতেছে। আশা করি সবাই ফ্লো চার্ট বা এটাকে যেটাই বলো না কেন এটা সবাই লিখে ফেলছো। তাহলে ফার্স্ট অফ অল একটা নরমাল প্রশ্ন দ্বারা শুরু করি, এবং এই টাইপের প্রশ্ন ভুল করলে আসলে চান্স মিস হবে। এখন যে প্রশ্নটা লিখবো সেই টাইপের প্রশ্ন তুমি যদি অ্যান্সার বের করতে ভুল করো তাহলে চান্স মিস হবে। কারণ কি, সহজ প্রশ্ন ভুল করলে চান্স পাওয়ার হার অনেক কমে যায়। কঠিন প্রশ্ন ভুল করলে সমস্যা নাই, কঠিন প্রশ্ন ভুল করার পরেও চান্স পাওয়া যায়, বাট ইজি কোশ্চেন তুমি যদি ভুল করো তখন চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। বিকজ ইজি প্রশ্ন সবাই ভুল করে না, হার্ড প্রশ্ন সবাই ভুল করে। এবং তুমি যদি সেই ইজি প্রশ্নটাই ভুল করে আসো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে ঘনমাত্রা কত? দ্রবণের ঘনমাত্রা কত? খুবই খুবই সিম্পল একটা কোশ্চেন। দেখো তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে ভি 10 মিলিলিটার, তাহলে ভি ইকুয়াল টু 10 মিলিলিটার। ভর দেওয়া আছে 4 গ্রাম, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 4 গ্রাম। আচ্ছা, এবার চাইছে কি? ঘনমাত্রা চাইছে, তাই না? তো দেখো ডাব্লিউ এবং ভি যখনই দেওয়া থাকবে তখন ঘনমাত্রা বলতে তোমাকে বুঝে নিতে হবে মোলারিটি চাইছে। তোমার কাছে কি চাইছে? মোলারিটি চাইছে। ওকে, আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড যখনই বলছে তার মানে আমরা বলতে পারি যে যখন বলে দিচ্ছে তখন আমি বুঝতেই পারতেছি আমার কাছে কি বলে দেওয়া আছে। আমার কাছে বলে দেওয়া আছে এর আণবিক ভর। তো আমরা মোটামুটি সবাই জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40 গ্রাম, তাই না? এটা বের করা একদম ইজি। তো এখন আমরা যদি ঘনমাত্রা মানে মোলারিটি বের করার সূত্র কি? এই যে এটা অ্যাপ্লাই করি। S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V। এখন W এর ভ্যালু কত দেখো তো? W এর ভ্যালু হচ্ছে 4, দিলাম আমি 4, সূত্রের 1000, M আণবিক ভর হচ্ছে 40, আয়তন হচ্ছে তোমার কত দেওয়া আছে? 10 মিলিলিটার, তাহলে 10। এবার দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই 4 কাটা, তাহলে অ্যান্সারটা আসছে কত? 10 মোলার। আশা করি এটুকু বুঝতে পারছো। সো এই যে এই টপিক রিলেটেড অর্থাৎ এই মোলারিটি রিলেটেড ম্যাথ তোমরা সবাই পারবা, কারণ এগুলো খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, খুবই সিম্পল জিনিস। এখন আমরা চলে যাব দ্বিতীয় যে সূত্রটা আছে, এটা হচ্ছে নরমালিটির সূত্র। এখন আমরা নরমালিটি সূত্র চলে যাব। নরমালিটি সম্পর্কে আমি ডিটেইলস কিছু বলবো না, কারণ নরমালিটির সংজ্ঞা তোমার কাছে চাইবে না, কখনোই চাইবে না। নরমালিটির সংজ্ঞা বইতে দেওয়াও নাই, সো তোমার কাছে চাইবে না। কিন্তু নরমালিটি থেকে বিগত সালে প্রশ্ন হয়েছে, ঢাকা ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে নরমালিটি থেকে প্রশ্ন বিগত সালে আসছে। সো আমাদেরকে নরমালিটির ম্যাথ গুলো ব্যাপারে জানতে হবে। তো খেয়াল করো এখানে নরমালিটির সূত্র কি আছে দেখো তো? n ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই E ইন্টু V। এবং এই E দ্বারা কি বোঝাচ্ছি আমরা? E দ্বারা বোঝাচ্ছি তুল্য ভর। তুল্য ভর সমান সমান
মাথায় রাখবা আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, দেখো তুল্য ভরটাকে আমরা বড় হাতের ই দ্বারা প্রকাশ করি, আণবিক ভর এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর তুল্য সংখ্যা এটাকে আমি ই দ্বারা প্রকাশ করি, ছোট হাতের ই দ্বারা প্রকাশ করি। ওকে, এখন দ্য কোশ্চেন ইজ হিয়ার যে ভাই তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করবো, আমি তো তুল্য সংখ্যা নির্ণয় করতে পারি না। তো এখন আমি তুল্য সংখ্যা নির্ণয়ের একটা চরম ট্রিক্স শিখাবো, এটা একটু দেখো, আশা করি বুঝতে পারবা। তাহলে তুল্য সংখ্যা নির্ণয় কিভাবে করবা? তুল্য সংখ্যা নির্ণয়ের জন্য মনে রাখবা যার যা আছে, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। ওকে, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। এখন ফার্স্ট অফ অল ধাতুর কথা বলি। ধাতু, এই ধাতুর চার্জ নাই, কিছু নাই, ধাতুর চার্জ কত? 0, বাট তার কি আছে? যোজনী আছে না? তাহলে ধাতুর ক্ষেত্রে মনে রাখবো ধাতুর যোজনী তার তুল্য সংখ্যা। ফর এক্সাম্পল সোডিয়াম, সোডিয়ামের চার্জ কত? 0, বাট তার যোজনী কত? 1, সোডিয়ামের তুল্য সংখ্যা কত হবে? 1। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের চার্জ কত? 0, কিন্তু তার যোজনী কত? 2, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী 2 হওয়ার কারণে তার তুল্য সংখ্যা 2। অ্যালুমিনিয়াম, আশা করি বুঝতেই পারতেছো যে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত, একটু কমেন্ট করে বলো তো অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের কি আছে বলতে পারো? অ্যাসিড চেনার উপায় কি? তোমরা নিজেরা একটু বলো অ্যাসিড চেনার উপায়টা কি? অ্যাসিড চেনার উপায় হচ্ছে যে সকল যৌগ তার জলীয় দ্রবণে H+ দান করে সেগুলাই অ্যাসিড। তো অ্যাসিডের ক্ষেত্রে তার সহায় সম্বল কি? একমাত্র সম্বলই হচ্ছে তার H+, তাই না? তাহলে অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা যতগুলো H+ থাকবে। আচ্ছা, ক্ষারের ক্ষেত্রে কি আছে? ক্ষারের ক্ষেত্রে হচ্ছে OH-, তাহলে ক্ষারের যতগুলো OH- থাকবে সেটাই তার তুল্য সংখ্যা, রাইট? আচ্ছা, এবার লবণ, সল্ট। আমি অ্যাসিড এবং ক্ষার নিয়ে বেশি আলোচনা করলাম না, কারণ তোমরা বুঝতেই পারতেছো। ফর এক্সাম্পল HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl এ তোমার H+ আছে কয়টা? একটা, তার মানে তার তুল্য সংখ্যা কত? 1। H2SO4, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তার মানে তার তুল্য সংখ্যা 2। সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে OH আছে কয়টা? একটা, তাহলে তার তুল্য সংখ্যা 1। বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এখানে OH আছে কয়টা? 2টা, তাহলে তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে তার OH- আছে কয়টা? 3টা, তাহলে তুল্য সংখ্যা কত? 3। আচ্ছা, এবার সল্ট। সল্টের ক্ষেত্রে মনে রাখবা ক্যাটায়নের টোটাল চার্জ, ক্যাটায়নের মোট চার্জ। ওকে, ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণে চলে যাই, যে সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা একটা লবণ। কোনো কিছু নামে শেষে যদি 8 অথবা 8 আসে, কি বললাম? 8 অথবা 8 আসে, তাহলে সেটা কি হবে? লবণ হবে। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, তো এখন দেখো এখানে তোমার ক্যাটায়নটাকে সোডিয়াম, সোডিয়ামের চার্জ কত? +1। গ্রুপ 1 এর মৌল চার্জ কত? +1। কারো কোনো কনফিউশন নাই, আই হোপ। তাহলে চার্জ হচ্ছে +1, আছে কত? সোডিয়াম 2টা, তাহলে টোটাল চার্জ কত? +2। তাহলে ক্যাটায়নের মোট চার্জটাই হবে কি? লবণের তুল্য সংখ্যা। তাহলে এইটার তুল্য সংখ্যা হচ্ছে 2। আশা করি এটুকু বুঝতে পারছো। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখি একটু কমেন্ট বক্সে উত্তর দাও, যে অ্যামোনিয়া NH3 এর তুল্য সংখ্যা কত? অ্যামোনিয়া এর তুল্য সংখ্যা কত? এটা তোমরা কমেন্ট সেকশনে অ্যানসার করো। আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। আমরা মোটামুটি তুল্য সংখ্যা শিখে ফেলছি এবং আই হোপ তোমরা খাতা এটা নোট করে ফেলছো। আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, তো এখন যেহেতু যদি আমরা তুল্য সংখ্যা নির্ণয় করে শিখে ফেলি, তাহলে তুল্য ভরটাও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে সূত্রটা কি? তুল্য ভর E = আণবিক ভর বাই তুল্য সংখ্যা। এখন যদি প্রশ্নে আসে এরকম যে Na2CO3 সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, খুবই বেসিক টাইপের প্রশ্ন। তুল্য ভর কত? খুবই বেসিক টাইপের প্রশ্ন। তো দেখো তুল্য ভর E = আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106, আর E তুল্য সংখ্যা কত? 2 না? একটু আগেই তো লিখলাম এখানে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2। তাহলে 106 কে 2 দ্বারা ভাগ করলে আসে কত? 53 গ্রাম। এটা অনেক জনপ্রিয় একটা প্রশ্ন। এরপর আরেকটা প্রশ্ন আসে যে H2SO4 এর তুল্য ভর কত? এর তুল্য ভর কত? তো এর তুল্য ভর বের করা অনেক ইজি। দেখো H2SO4 এর আণবিক ভর কত? 98 গ্রাম। আর দেখো তো এখানে এটা কি অ্যাসিড না?
এটা অ্যাসিড, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে আলটিমেটলি এটা লিখতে পারি আমরা 49 গ্রাম। এটাকে আমরা লিখতে পারি 49 গ্রাম। আচ্ছা, তো এটাই হচ্ছে তার তুল্য ভর। তাই আমরা একটা কোশ্চেনে চলে যাই। দেখো, মোলারিটি থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে তোমার 10 মিলিলিটার 16 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণে ঘনমাত্রা কত নরমাল, ঘনমাত্রা কত নরমাল। যখনই তোমাকে প্রশ্নে বলে দিবে যে নরমাল কথা, ঠিক আছে, তখনই বুঝতে হবে তোমাকে ঘনমাত্রা কিসে বের করতে বলছে, নরমালিটিতে বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, নরমালিটি n ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই E ইন্টু V। ওকে, তাহলে W এর ভ্যালু কত দেখো তো, এখানে 16 গ্রাম, তাহলে লিখলাম আমি 16, সূত্রটা 1000 বসাইলাম 1000। ই দ্বারা কি বোঝাচ্ছে, তুল্য সংখ্যা, তুল্য ভর। দেখো তো সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, একটু আগে বের করছি 53 গ্রাম, তাহলে দিলাম আমি 53 ডিভাইডেড বাই ভি, ভি মানে আয়তন, আয়তন কত দেওয়া আছে 10 মিলিলিটার, বসাইলাম 10। ভাই এর চেয়ে ইজি অঙ্ক আসলে হয় না, ঠিক আছে, এর চেয়ে ইজি অঙ্ক হয় না। ওকে, এবার ঢাবিতেই একটা প্রশ্ন আসছে তোমার এখান থেকেই, একটা বিখ্যাত প্রশ্ন আসছে এবং এটা আমার খুবই পছন্দের একটা প্রশ্ন। সেটা হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে এরকম যে 0.1 মোলার H2SO4 এর ঘনমাত্রা কত নরমাল। দেখো, মোলারিটির ক্ষেত্রে, মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি, আমি কি বললাম, মোলারিটি হচ্ছে ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি। আর নরমালিটির ক্ষেত্রে, নরমালিটিটাও ঘনমাত্রা প্রকাশের পদ্ধতি। এখন পার্থক্যটা হচ্ছে, দেখো, মোলারিটির ক্ষেত্রে এককটা হচ্ছে মোলার, আর নরমালিটির ক্ষেত্রে এককটা হচ্ছে নরমাল। হ্যাঁ, তো যখনই তোমাকে এরকম নরমাল বলবে, তখনই বুঝতে হবে যে আসলে আমার কাছে অ্যান্সারটা চাইছে কিসে, নরমালিটিতে অ্যান্সারটা চাইছে। ওকে, তো এখন আমার এখানে ঘনমাত্রা দেওয়া আছে কিসে, দেখো তো ঘনমাত্রা দেওয়া আছে আমার মোলারিটিতে, আর বের করতে বলছি কি, নরমাল। ওকে, তাহলে আমাদের এখন সূত্র কি, মানে আমরা একটা সূত্র শিখে এসেছিলাম না যে n ইকুয়াল টু AC, একটা সূত্র কি শিখছিলাম, মনে পড়ে এই সূত্র? এটা হচ্ছে তোমার নরমালিটি এবং মোলারিটির ভিতরে সম্পর্ক, নরমালিটি এবং মোলারিটির ভিতরে সম্পর্ক, সেটা কি n ইকুয়াল টু SE। তাহলে আমরা এখন n ইকুয়াল AC অ্যাপ্লাই করি। এখন n এর ভ্যালু কত দেখো তো, n এর ভ্যালু আমাদের বের করতে হবে। s এর ভ্যালু কত 0.1, আর e মানে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কত দেখো তো, H2SO4 এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত 2, তাহলে বসাইলাম আমরা 2, তাহলে আলটিমেটলি আসে 0.2 নরমাল। ওকে, খুবই ইজি প্রশ্ন, বাট না জানলে খুবই টাফ। ওকে, আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পারছো। এই এখন আমরা একটু জানবো যে ভাইয়া, এই যে আপনি শিখাইলেন একটু আগে যে n ইকুয়াল টু AC, এটা হচ্ছে আপনার কিসের সূত্র, মানে নরমালিটি এবং মোলারিটির ভিতরে সম্পর্ক, এটা কিভাবে আসলো, এটা আমরা একটু শিখে আসি। দেখো, আমরা কি জানি, n ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই E ইন্টু V, রাইট? আচ্ছা, W ইন্টু 1000, W ই দ্বারা কি বোঝাচ্ছিল, E ইকুয়াল টু M বাই E, আমরা একটু আগে শিখছি, এটা খুব ভালো করে শিখছি। তাহলে E এর পরিবর্তে M বাই E বসাইলাম ইন্টু V, তাহলে W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V, এই ইটা কোথায় চলে যাবে, উপরে চলে যাচ্ছে, তাহলে দিলাম এখানে গুণ করে E। এখন দেখো তো W ইন্টু 1000 M বাই V, এটা আসলে কিরকম আকারে চলে যাচ্ছে, দেখো তো, এটা কি তোমার পরিচিত লাগছে না? আমরা কি শিখছিলাম, S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V, এই সূত্র কি শিখছিলাম? হ্যাঁ, শিখছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই S, তাহলে SE, তাহলে N ইকুয়াল টু SE। তো দেখো, এখান থেকে এটা আসে। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। কেমিস্ট্রি কিন্তু কঠিন কিছু না। ডিউ কোর্সে ভর্তি হয়ে যাও, 3 ফেজ কোর্স, পুরো ডিটেইলস জানতে ডেসক্রিপশন বক্সে চলে যাও। কোর্স ফি অনেক কম, আর টিচারগুলোর লেভেল অনেক ভালো। ওকে, আচ্ছা, এবার আমরা একটু পিপিএম, পিপিবি, পিপিটি নিয়ে কথা বলবো।
এবং পার্সেন্টেজ নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল একটু পার্সেন্টেজ নিয়ে কথা বলি, যে শতকরাতে প্রকাশ, শতকরাতে প্রকাশ। তাহলে এটার টপিকটা হচ্ছে তোমার এরকম যে মোলারিটি থেকে পার্সেন্টেজ বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? মোলারিটি থেকে পার্সেন্টেজ বের করতে হবে, অর্থাৎ শতকরাতে প্রকাশ করতে হবে। তো এটার ভিতরে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে তোমার S ইকুয়াল টু 10x/m। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন দিয়ে তারপরে আমি বুঝাই, তাহলে আরো ইজিলি বুঝতে পারবা। কোশ্চেনটা হচ্ছে এরকম যে 0.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত মোলার? 0.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত মোলার? ওকে, আচ্ছা। তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? পার্সেন্টেজ ভ্যালুটা দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের x, এটাই আমাদের কি x। সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40 গ্রাম। এখন আমাদেরকে কি বের করতে হবে? ঘনমাত্রা কত মোলার, মোলারিটি বের করতে হবে। আমরা কি জানি? S ইকুয়াল টু 10x/m। তাহলে 10 এর মতো থাকলো x, x দ্বারা কত বোঝাচ্ছে এখানে? 0.5। ওকে, x দ্বারা কত বোঝাচ্ছে? 0.5। আর কেউ আবার 0.5% লেখো না, কেউ আবার 0.5% লেখো না, তাহলে কিন্তু ভুল যাবে ম্যাথটা করার সময়। সো মনে রাখবা এখানে x দ্বারা শুধুমাত্র তোমার ভ্যালুটাকে প্রকাশ করতে হবে, শুধুমাত্র। আর m দ্বারা কি বোঝায়? আণবিক ভর। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। তাহলে লিখলাম 40। তাহলে 10 গুণ 0.5 মানে কি? 10 গুণ 0.5 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 40। তাহলে দেখো তো কাটাকাটি করলে এখানে আসে 1/8। 1/8 মানে 0.625, 0.625 মোলার। অনেক বিখ্যাত একটা প্রশ্ন, অনেক বিখ্যাত একটা প্রশ্ন। ঠিক এটাই ভাইস ভার্সা আকারে আসতে পারে, এরকম ভাবে আসতে পারে যে তোমার কোশ্চেন এভাবে আসতে পারে। তো খেয়াল করো যে এই টপিকটাই আমাদের আবার ভাইস ভার্সা আকারে আসতে পারে, সেটা হচ্ছে তোমার 1.06 মোলার সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা শতকরা কত, এভাবে আসতে পারে। সো এটাকে আমরা যদি একটু ভাইস ভার্সা আকারে নিয়ে যাই, আমাদের এখানে কি দেওয়া আছে? তোমার হচ্ছে গিয়ে ঘনমাত্রাটা দেওয়া আছে, বলছে এর ঘনমাত্রা শতকরা কত, তার মানে পার্সেন্টেজ এখানে চাইছে, পার্সেন্টেজ এখানে চাইছে। তো আমরা কি জানি? S ইকুয়াল টু 10x/m। আচ্ছা, তাহলে বের করতে হবে কি x এর ভ্যালু। x ইকুয়াল টু sm/10। এখন s এর ভ্যালু কত দেখো তো? 1.06। আর m দ্বারা কি বোঝাচ্ছে? আণবিক ভর। আণবিক ভর কত দেখো তো? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 ডিভাইডেড বাই কত? 10। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা কি করলাম? এই দশমিকটা উঠাই দিলাম, এই দশমিকটা উঠাই দিলে হচ্ছে তোমার 100, নিচে 100 আসে, আর উপরে কত আসে? 106। তাহলে 106 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 100। ওকে, সরি, ডিভাইডেড বাই 100। এখন 106 এর স্কয়ার করবা, মানে 106 গুণ 106, 106 গুণ 106, বাকিটা তোমার গুণ করার পরে তুমি 1000 দ্বারা ভাগ করবে। তো এখন এই যে তিনটা সংখ্যার যে বর্গ, এটা আসলে সমাধান করার একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ। তখন বুঝতে পারবা যে এই ধরনের স্কয়ার, মানে 3 ডিজিটের স্কয়ার কিভাবে খুব সহজে করা যায়। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা চলে যাবো পিপিএম, পিপিবি, পিপিটি তে। ওকে, সো আমি যদি শুধু পিপিএম দেখাই তাহলে তোমরা পিপিটিটাও বুঝতে পারবা বা পিপিবিটাও বুঝতে পারবা, কারণ সবগুলো সেম প্রসেস। পিপিএম মানে কি? পার্টস পার মিলিয়ন। পিপিএম মানে কি? পার্টস পার মিলিয়ন। পিপিবি মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। আচ্ছা, তো দেখো পিপিএম এবং মোলারিটির ভিতরে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? ppm ইকুয়াল টু sm10 কিউব। এই যে এটাই হচ্ছে আমাদের সেই সম্পর্ক। ওকে, আচ্ছা দেখো কোশ্চেনে চলে যাই, আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই যে 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত ppm, কত ppm, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমাদের
কি দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে, বের করতে বলছে কি ppm, তাহলে ppm ইকুয়াল টু sm, sm 10 কিউব। তোমরা মোটামুটি সবাই বুঝতে পারতেছো যে s দ্বারা আমি এখানে কাকে বোঝাচ্ছি, মোলারিটিটাকে বোঝাচ্ছি, m দ্বারা কাকে বোঝাচ্ছি, আণবিক ভরটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে মোলারিটি হচ্ছে 1.5, আণবিক ভর m, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর অলরেডি জানতেছো 40, 10 কিউব মানে হচ্ছে 1000। 1.5 এবং 40 গুণ করলে কত আসে, 60, 1000 অর্থাৎ 60,000 ppm। খুবই সিম্পল। এটা ভাইস ভার্সা আকারে আসতে পারে, ভাইস ভার্সা আকারে যদি আসে এরকম ভাবে ধরো যে 4900 ppm H2SO4 এর ঘনমাত্রা কত মোলার, ঠিক আছে। তো এখন দেখো তোমার এখানে ppm ভ্যালুটা দেওয়া আছে, তোমাকে কি বের করতে বলছে, মোলারিটি ভ্যালু বা ঘনমাত্রা বললেই তুমি সরাসরি বুঝে নেবে, তো তোমাকে এখানে মোলারিটিতে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, ppm সমান সমান sm 10 কিউব, তাই না। সূত্র জানি ppm এর ভ্যালু কত, 4900। s এর ভ্যালু কত দেখো তো, s এর ভ্যালু হচ্ছে তোমার বের করতে হবে, m এর ভ্যালু কত 98, H2SO4 এর আণবিক ভর কত 98 গ্রাম, সবাই জানো কম বেশি, তাই না, 98 গ্রাম কম বেশি সবাই জানো। 10 কিউব, 10 কিউবের মতো বসাইলাম। আর 10 কিউবটাকে আমরা একটু 1000 আকারে লিখি, তাহলে আরো সুবিধা। এই 2 শূন্য এই 2 শূন্য দেখো তো কাটাকাটি করা যায় কিনা, এই 2 শূন্য এই 2 শূন্য আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো তো আমাদের s ইকুয়াল টু 49 ডিভাইডেড বাই 98 ইনটু 10, এই আকার আসতেছে। 49 এবং 98 কি করা যায়, কাটাকাটি করা যায় না, কাটাকাটি করলে কত আসে, নিচে 2 আসে, তাই না। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াইলো 1/2 ইনটু 1/10, এটাকে আমরা এভাবে লিখলাম। 1/2 মানে কি 0.5, 1/2 মানে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 10 মানে 0.05। তাহলে দেখো তো আমাদের মোলারিটি কি বের হয়ে গেছে না, 0.05 মোলার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আর ফার্স্টে আমি যে চার্টটা দেখাইছি, চার্টের মাধ্যমে কি করবো, চার্টের অ্যাপ্লিকেশনটা কোথায় দেখো, চার্টের অ্যাপ্লিকেশনটা যদি বুঝতে যাও, একটা কোশ্চেন দিয়েই বুঝাই, একটা কোশ্চেন দিয়েই বোঝাই। কোশ্চেনটা হচ্ছে এরকম, মনে করো তোমাকে বললো কি যে 0.8% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত ppm, এবং আরেকটা কোশ্চেন এর সঙ্গে যে 0.8% সোডিয়াম হাইড্রোক্সাইডের pH কত। দুইটা প্রশ্ন একবারে করি, ঠিক আছে, দুইটা প্রশ্ন একবারে করার চেষ্টা করি। তো দেখো, তো ফার্স্ট অফ অল বলছে কি 0.8% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত ppm, তাহলে এখন সরি ঘনমাত্রা কত নরমাল, ppm না কত নরমাল, অর্থাৎ পার্সেন্টেজ থেকে তোমাকে নরমালে বের করতে হবে, পার্সেন্টেজ থেকে কি করতে হবে, নরমালে বের করতে হবে। তো আমাদের যে ফ্লো চার্টটা ছিল সেটা আমি আবার একটু লিখি। দেখো মোলারিটি, মোলারিটি থেকে আমরা কিসে যেতাম, নরমালিটিতে যেতাম। অর্থাৎ মোলারিটি জানতে পারলে আমরা যে কোনো জায়গাতে মুভ করতে পারবো, মোলারিটি জানতে পারলে আমরা যে কোনো জায়গাতে মুভ করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার পার্সেন্টেজ। আচ্ছা, মোলারিটি এবং নরমালিটির সম্পর্ক কি ছিল, n ইকুয়াল টু SE। মোলারিটি এবং ppm এর সম্পর্ক কি ছিল, sm 10 কিউব। মোলারিটি এবং পার্সেন্টেজের সম্পর্ক কি, তোমার হচ্ছে দেয়া s ইকুয়াল টু 10x বাই m। আচ্ছা, মোলারিটি থেকে pH এ যাওয়ার সূত্রটা কি, pH এ যাওয়ার সূত্র হচ্ছে তোমার মাইনাস লগ অফ ঘনমাত্রা, তাই না। এই তো এখন পার্সেন্টেজ থেকে তোমাকে নরমালিটি বের করতে বলছে, তাহলে ফার্স্ট অফ অল তুমি পার্সেন্টেজ থেকে কি বের করবা, মোলারিটি বের করবা, দেন মোলারিটি থেকে নরমালিটি বের করবা, রাইট। তাহলে আমরা সেটা বের করি। দেখো পার্সেন্টেজ থেকে আগে কি বের করবো, মোলারিটি বের করবো। তো সূত্র কি আমাদের, s ইকুয়াল টু 10x বাই m। তাহলে 10 এর মতো x এর ভ্যালু 0.8, m এর ভ্যালু হচ্ছে 40, কারণ এখানে বলছি কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো তো 0 0 কাটা গেল 2, তাহলে 2 মোলার। এখন ঘনমাত্রা কত নরমাল, তাই না। তাহলে আমরা কি জানি n ইকুয়াল টু SE।
সোডিয়াম হাইড্রোক্সাইডের ওএইচ আছে কয়টা? একটা আছে না ওএইচ, তাহলে এর তুল্য সংখ্যা কত? 1। সো এস এর ভ্যালু 2 আর ই এর ভ্যালু 1, আলটিমেটলি বসবে কত? 2, 2 নরমাল। তাহলে 0.8% সোডিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি কত? 2 নরমাল। খুবই সিম্পল। এবার বলছে কি 0.8%, আচ্ছা 0.8% না দিয়ে 0.08% দিয়ে থাকে। 0.08% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? ওকে, 0.08% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? আচ্ছা, তো দেখো এই অঙ্কটা একটু মেলা বড় অঙ্ক বা একটু লম্বা আছে, সো এরপর একটু ধৈর্য সহকারে দেখবো, ইনশাআল্লাহ শিখতে পারবো অনেক কিছু। আর এখানে আমি যখন ম্যাথটা করবো তখন আমি পিএইচ নির্ণয় শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো। এই শর্টকাট টেকনিকটা নিয়ে আমি হচ্ছে একটা আলাদা ভিডিও করবো, মানে এরপরে যারা একদম শুরু থেকেই ক্লাসগুলো দেখতেছো ইনশাআল্লাহ তারা জানো যে আমি 6 নম্বর ক্লাস ইনশাআল্লাহ পিএইচ পড়াবো। সো ইনশাআল্লাহ এই প্লে লিস্টে 6 নম্বর ক্লাসে তুমি এটার পিএইচ নির্ণয় শর্টকাট টেকনিকটা পেয়ে যাবে। ওকে, 6 নম্বর অথবা 5 নম্বর ক্লাসে। যাই হোক, দেখো তো আমাদের কাছে কি দেওয়া আছে? পার্সেন্টেজ দেওয়া আছে। তো পার্সেন্টেজ থেকে আমাদেরকে পিএইচ যদি বের করতে হয় তাহলে ফার্স্ট অফ অল কি বের করতে হবে? মোলারিটি দেন পিএইচ, রাইট? তাহলে আমরা S ইকুয়াল টু 10x/m অ্যাপ্লাই করি। তাহলে 10 এর মতো x এর ভ্যালু কত? 0.08, তার মানে 0.08 বসাবো। m এর ভ্যালু কত? 40। দশমিকটাকে যদি উঠায় দিই, দশমিকটাকে উঠায় দিলে দেখো নিচে একটা 1 আর দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, তাহলে দুটো শূন্য অর্থাৎ 100 আসতেছে। তাহলে দেখো তো এই 10 এর শূন্য এই 100 শূন্য কাটাকাটি, ঠিক আছে? 8 এবং 40 কাটাকাটি করলে এখানে থাকে 5। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি 1/5 ইনটু 1/10। 1/5 মানে কি? 1/5 মানে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 10। 0.2 টাকে আমরা এভাবে লিখতে পারি 0.02। ওকে, সো আমাদের কাছে এখন ঘনমাত্রা কত আসছে? 0.02 আসছে। তো খেয়াল করো জিনিসটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। ক্ষারের ক্ষেত্রে কি আমরা সরাসরি পিএইচ পাই? ক্ষারের ক্ষেত্রে কি আমরা সরাসরি পিএইচ পাই? পাই না। ক্ষারের ক্ষেত্রে আমরা কি পাই? সরাসরি পিওএইচ পাই। তাহলে ক্ষারের ক্ষেত্রে পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ ঘনমাত্রা ইনটু ওএইচ সংখ্যা, ইনটু ওএইচ সংখ্যা। তাহলে মাইনাস লগ অফ ঘনমাত্রা, ঘনমাত্রা কত দেখো তো? ঘনমাত্রা হচ্ছে 0.02 ইনটু ওএইচ সংখ্যা। ওএইচ সংখ্যা কয়টা? একটা, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ওএইচ আছে একটা। তাহলে আলটিমেটলি আসছে মাইনাস লগ অফ 0.02। এখন এটার যদি আমি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতাম, শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করলে এটার তোমার ভ্যালু আসতো এরকম 2 মাইনাস লগ 2, তার মানে 2 মাইনাস তোমার হচ্ছে 0.3 1.7। ওকে, তাহলে 1.7, তাহলে পিওএইচ টা আসছে 1.7, পিওএইচ টা কত আসছে? 1.7 আসছে। আচ্ছা, সো এখন আমাদের কি বের করতে হবে? পিএইচ বের করতে হবে। তো পিএইচ বের করার সূত্রটা কি? পিএইচ এবং পিএইচ এর একটা সম্পর্ক আছে, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 থেকে পিওএইচ এর ভ্যালু কত দেখো তো? 1.7 পাইছি। তাহলে 1.7 বিয়োগ করলে থাকে কত? থাকে হচ্ছে 12.3। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো খুবই সিম্পল জিনিস, একটু বড় হয়েছে কিন্তু আহামরি খুব বড় কিছু না। আশা করি সবাই বুঝতে পারছো। ঘনমাত্রা রিলেটেড যত ম্যাথ ছিল এগুলো সব বুঝাই দিচ্ছি। পিএইচ সংক্রান্ত যত টেকনিক আছে ইনশাআল্লাহ সব টেকনিক শেখাবো। এখানে যে আমি হিসাবটা খুব দ্রুত করলাম, কিভাবে করলাম এটাও তোমাদেরকে শিখাবো। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর আমাদের ডিউ 3 ফেজ কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ বেস্ট জিনিস পাবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওটা অবশ্যই দেখো।